তো হলিউডে হাতে গোনা কিছু ডিজাস্টার সিনেমা রয়েছে, মানে যে সিনেমাতে আমরা দেখবো যে সম্পূর্ণ পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। যে সিনেমাগুলোর মধ্যে একটা রয়েছে 2012, তবে তারও আগে আর একটা সিনেমাও ছিল যেটা সম্ভবত অনেকেই আপনারা দেখেছেন, যেটার নাম হচ্ছে দ্য ডে আফটার টুমরো। আমি মনে করি আমার মতন হয়তো অনেকেই এই সিনেমাটা একটা সময় সিডিতে দেখেছিলেন। অ্যান্ড টু বি অনেস্ট, এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডিজাস্টার মুভি। যদিও বর্তমানে এই টাইপের সিনেমা বেশি আসেও না, তাই ভাবলাম একটা রিওয়াচ দেওয়াই যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক রোনাল্ড এমরিক, যিনি দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। এই তো ইন্ডিপেন্ডেন্স ডে সিনেমাটা বলুন, বা সেই ক্লাসিক 1998-এর গডজিলা সিনেমাটা বলুন, 2012, 10,000 BC, মুনফল, এরকম টপ লেভেলের কিছু সিনেমা আছে তার। এনিওয়েজ, চলো এবার সিনেমার মেন প্লটে আসা যাক। তো শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য ডে আফটার টুমরো সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা জ্যাক হলকে দেখতে পাই, যিনি একজন পেলিও ক্লাইমেটোলজিস্ট, মানে যারা পৃথিবীর আগের যে ক্লাইমেট ছিল, অতীতে যে ক্লাইমেট ছিল সেটা নিয়ে স্টাডি করে। তো সে রয়েছে এবং সাথে রয়েছে তার দুই পার্টনার, দুই কলিগ ফ্র্যাঙ্ক এবং জেসন, যারা সেখানে ড্রিলিং করছে। স্থানটা ছিল আন্টার্কটিকা এবং সেই বরফের নিচের একটা কিছু কোর স্যাম্পেল তারা জোগাড় করছে। তবে সেই মুহূর্তে সেখানে একটা দুর্ঘটনা ঘটে, সেই বরফে ফাটল ধরে এবং সেই ফাটলটা অনেক লম্বা, কয়েক কিলোমিটার জুড়ে যেটাকে দেখা গেছে। তবে এটা জাস্ট কোনো অ্যাক্সিডেন্ট না, বরং এটা একটা ওয়ার্নিং যে সেই স্থানের বরফ কতটা ফ্র্যাজাইল হয়ে গেছে, যে কত ইজিলি সেটা ফেটে যাচ্ছে। তারপরে আমরা জ্যাককে ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলতে শুনি। সে বর্তমানে নিউ দিল্লিতে ইউনাইটেড নেশনের একটা গ্লোবাল ওয়ার্মিং কনফারেন্সে রয়েছে। সেখানে সে কিছু কথা বলে, কিছু ওয়ার্নিং দেয়, যে কথাগুলোকে কিন্তু সবাই সিরিয়াসলি নেয় না। তার ওয়ার্নিংটা এটাই যে এত তাড়াতাড়ি, এত র্যাপিড রেটে পোলার আইসগুলো গলে যাচ্ছে, মানে নর্থের যে বরফগুলো গলে যাচ্ছে, যেটা সাডেন একটা চেঞ্জ দেখা দিতে পারে। এবং আমরা যেমনটা ভাবছি তেমনটা না, বরং একটা নতুন আইসেজ শুরু হবে, বরফের যুগ, ঠিক যেভাবে একদা এই পৃথিবী আইসেজ দেখেছিল। যদিও অনেকে কনফিউজড হয়ে যায় যে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আইসেজের আবার কিসের কানেকশন। ব্যাপারটা সম্পূর্ণ উল্টো না, তবে এটাই হচ্ছে প্যারাডক্স। দেখুন, খুব সিম্পল ওয়েতে বোঝাচ্ছি। সূর্যের আলো সরাসরি ইকুয়েডরের উপর পড়ে, সমুদ্রের জল গরম হয় এবং সেটা বয়ে সরাসরি নর্দার্ন হেমিস্ফিয়ারে যায়। যে এলাকাটা সচরাচর ঠান্ডাই থাকে, তারা ডিপেন্ড করছে সমুদ্রের জলের উপর, অর্থাৎ সেই ইকুয়েডর থেকে যে গরম বয়ে আসছে, যেটা তাদের দেশকে অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচাচ্ছে। তবে ব্যাপার হচ্ছে যে এই যে পোলার আইস, এই বরফগুলো যে গলে যাচ্ছে, যার ফলে এই ওশান কারেন্টে কিছু ব্যাঘাত ঘটছে। সমুদ্রের কারেন্টের মাধ্যমে যে গরমটা তাদের দেশে আসার কথা ছিল সেটা আসছে না, সেটা ব্যাঘাত ঘটছে বা সেটা থেমে যাচ্ছে, যার ফলে ঠান্ডা এলাকা আরো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর যেটার থেকেই একটা আইসেজ শুরু হতে পারে। যদিও তার এই কথাগুলোকে একটা থিওরি মনে করে। সেখানে উপস্থিত ছিল ভাইস প্রেসিডেন্ট রেমন্ড বেকার, যে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের কাছে এখন অত বাজেট নেই। গ্লোবাল ওয়ার্মিং ঝট করে তো থামানো সম্ভব না, তবে পৃথিবীর যে অলরেডি 12টা বেজে গিয়েছে সেটা আমরা বুঝতে পেরেই গেছি। এই তো আমরা দেখি যে নিউ দিল্লিতে স্নোফল হচ্ছে। যাই হোক, জ্যাকের কথাগুলোকে সিরিয়াসলি না নিলেও প্রফেসর টেরি র্যাফসন তার কথাগুলোকে সিরিয়াসলি নেয়। সে স্কটল্যান্ডের একটা ক্লাইমেট রিসার্চ সেন্টারের প্রফেসর। তবে সিরিয়াসলি নিলেও বা কি লাভ, তারা যদি ফান্ডিং না পায় তাহলে তাদের থিওরি তো থিওরি থেকে যাবে, তাই না? অন্যদিকে সেই স্কটল্যান্ডের হেডল্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টারে, সেখানে তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে। সমুদ্রে যে অদ্ভুত টাইপের ভাসন্ত জিনিসগুলো থাকে না, বোয়াই বলে যেগুলোকে, তো এরকমই জর্জেস ব্যাংকের কাছে ওরকম একটা জিনিস রাখা ছিল, যেটার থেকে তারা জানতে পারে যে সেই স্থানে সমুদ্রের জলের টেম্পারেচার আচমকা 13 ডিগ্রি নেমে গিয়েছে, মানে একটা সাডেন চেঞ্জ হয়েছে। অন্যদিকে জাপানে ঘটে গেছে একটা কাণ্ড। জাপানে একটা বড় সড়ো হেলস্টর্ম দেখা গিয়েছে, শিলাবৃষ্টি, এবং সেটা এতটা ভয়ঙ্কর ছিল যে বহু মানুষ সেখানে মারা যায়। তবে কেন এরকম ঘটনা কেনই ঘটলো? দেখুন, উত্তরের যে বরফগুলো গলছে, পোলারাইজগুলো যে মেল্টিং হচ্ছে, যার ফলে শুধু জল তো ঠান্ডা হচ্ছে না, বরং সেই স্থানের টেম্পারেচারও ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে যে জায়গাগুলো রয়েছে, সেখানে যে উষ্ণ টেম্পারেচার রয়েছে, সেখানে ঠান্ডা আবহাওয়া এসে কোলাইড করছে, যার ফলে একটা ঝড়ের সৃষ্টি হচ্ছে এবং সেটাই বাতাসের মধ্যে থাকা ওয়াটার ড্রপলেটসগুলোকে অনেক উঁচুতে পাঠিয়ে দিচ্ছে, যেগুলো জমির নিচে শিলাবৃষ্টির আকারে পড়ছে। সিনেমাতে এত ডিটেলে এক্সপ্লেন করা হয়নি, তবে খুব ব্রিফলি আমি আপনাদের জিনিসটা বুঝিয়ে দিলাম। অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এরকম ডিজাস্টার দেখা যাচ্ছে। সাডেনলি ঝড়, বৃষ্টি, টর্নেডো এগুলো শুরু হয়েছে। জ্যাক তার অফিসে গিয়ে পৌঁছায়। স্থানটা হচ্ছে নোয়া, অর্থাৎ NOAA, যেটা US এর একটা সায়েন্স ডিপার্টমেন্ট। এবং জ্যাকের বস তাকে বকাঝকা করতে থাকে যে সে কেন ভাইস প্রেসিডেন্টের সাথে তর্কাতর্কি করলো। যেমনটা আমরা দেখেছিলাম যে বাজেট নিয়ে ভাইস প্রেসিডেন্টকে সে দুটো কথা শুনিয়েছে, যেটা তার উচিত হয়নি। তার বস তাকে বোঝায় যে তাদের এই কোম্পানিটাই তো টিকে আছে তাদের এই বাজেটের উপরে। এখন তারা যদি টাকা না পাঠায় তো তাদের এই কোম্পানি চলবে কি করে, তাদের পেট চলবে কি করে। এখন জ্যাক কথা বলতে বলতে সে ভুলেই গিয়েছে যে তার ছেলের সাথে তার সাক্ষাৎ করতে হবে।
ইউজুয়ালি বাকি 5টা সিনেমাতে যেমন আমরা দেখি যে পিতা একজন সায়েন্টিস্ট যে তার পরিবারকে সময় দিতে পারে না, এবং এখানেও সেম জিনিসটাই আমরা দেখি। জ্যাক তার ছেলেকে বেশি একটা সময় দিতে পারে না এবং সে ভুলেই গিয়েছিল যে তার ছেলে এই মুহূর্তে এই রাজ্য পরিবর্তন করে আলাদা স্টেটে যাচ্ছে একটা প্রতিযোগিতায় অংশ নিতে, এবং জ্যাকের কথা ছিল তাকে ড্রাইভ করে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিতে। যদিও শেষ মুহূর্তে জ্যাক গিয়ে পৌঁছায়। জ্যাক খুবই প্রাউড তার ছেলের উপর, কারণ তার ছেলে তার মতনই স্মার্ট। তবে পরীক্ষায় বেশি একটা রেজাল্ট সে পায়নি, কারণ টিচারের সাথে সে নাকি তর্ক করেছিল, এরকম একটা ব্যাপার। যাই হোক, জ্যাকের ছেলে অর্থাৎ স্যাম সে এবং তার বন্ধুরা ফ্লাইটে করে নিউ ইয়র্কে পৌঁছায়। আর সেখানে পৌঁছে কিছু আনইউজুয়াল সে জিনিস দেখতে পারে। আকাশে এক গুচ্ছ পাখি উড়ে এক অন্য স্থানে পালাচ্ছে। সচরাচর এরকম আমরা জিনিস দেখি যখন বড় সড়ো কোনো ঝড়, টর্নেডো বা কিছু ডিজাস্টার কিছু একটা হবে। এনিওয়েজ, স্যাম এবং তার বন্ধুরা প্রতিযোগিতায় অংশ নেয় এবং খুব ভালো তারা রেজাল্ট করেছে। বাই দ্য ওয়ে, স্যামের সাথে আর একটা মেয়েও রয়েছে যার নাম হচ্ছে লরা। এই নামটা উচ্চারণে আমার খুব সমস্যা হয়, তো আমি মেয়েটার আসল নাম ধরেই তাকে ডাকবো, এমি। তো স্যাম, এমি এবং ব্রিয়ান তারা এসেছিল এখানে প্রতিযোগিতায় অংশ নিতে, এবং অন্য আরেকজন টিমের মেম্বার জেডি, তার সাথেও তাদের বন্ধুত্ব হয়। অন্যদিকে প্রফেসর টেরি র্যাপসন জ্যাককে রাতের বেলা মানে মধ্যরাতে ফোন করে একটা দুঃসংবাদ দেয়। যেমনটা আমরা দেখেছিলাম যে নর্থ আটলান্টিকে তারা যে বয়েজগুলোকে ফেলে রেখেছিল সেগুলো থেকেই তারা খবর পেয়েছে যে আচমকা সেখানে 13 ডিগ্রি টেম্পারেচার ড্রপ করেছে। তবে একটা জায়গা না, এরকম বিভিন্ন প্রান্তে টেম্পারেচার সাডেন ড্রপ হচ্ছে। প্রফেসর টেরি মনে করে যে সেই কনফারেন্সে জ্যাক যে কথাটা বলেছিল যে আর একটা আইস এজ হয়তো পৃথিবীতে আসবে, সেটা হয়তো সত্যি। তবে জ্যাক ভেবেছিল হয়তো এই জন্মে হয়তো সে সেই জিনিসটা দেখতে পারবে না, তবে এই জিনিসটা খুব ফাস্ট হচ্ছে। সেই পোলার আইস যে গলে যাচ্ছে, যার ফলে নর্থ আটলান্টিকে যে ঢেউয়ের পরিবর্তনটা হচ্ছে, যেটাই এই আইস এজকে ট্রিগার করবে, আর যেটার সূত্রপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টি আচমকা শুরু হয়ে গেছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস, যেখানে ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা খুবই কম, সেখানেও টর্নেডোর একটা ওয়ার্নিং চলে এসেছে। আসলে সেই বরফ গলার কারণে সেখানকার ঠান্ডা হাওয়া নর্থ থেকে সরাসরি এসে তাদের উষ্ণ হাওয়াকে ধাক্কা মারছে, এবং যেটার থেকেই একটা টর্নেডো ক্রিয়েট হচ্ছে, এবং এই টর্নেডো একটা ম্যাসিভ আকার নিয়ে নেয়। অনেক ছোট ছোট টর্নেডোগুলো একত্রিত হয়ে একটা বড় সড়ো আকার নিয়ে নিয়েছে, যেটা সম্পূর্ণ শহরটাকে তছনছ একদম ধ্বংস করে দেয়। আমরা দেখতে পারি সেই ফেমাস হলিউড সাইন, সেটা আর কোনো অস্তিত্ব নেই। সম্পূর্ণ দেশ জুড়ে খারাপ ওয়েদারের কারণে সব ফ্লাইটগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যার কারণে স্যাম সে সহজে আর বাড়ি ফিরতে পারছে না, সেও আটকা পড়ে গেছে। অন্যদিকে সব এক্সপার্টরা একত্রিত হয়েছে, প্রত্যেকেই কনফিউজ যে এরকম গোটা দেশ জুড়ে এরকম ইভেন্টগুলো কেন ঘটছে। গোটা দেশ না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে, যেখানে অস্ট্রেলিয়াতে একটা ম্যাসিভ সুনামি এসেছে। তবে মিস্টার হল বা জ্যাক সে মনে করে এই সব কিছু নর্থ আটলান্টিক কারেন্টের সাথে কানেক্ট। যে জিনিসটা আমি আপনাদের প্রথমেই বুঝিয়ে দিয়েছিলাম, যে বরফ গলছে, সেই জল সরাসরি নর্থ আটলান্টিকের জলের সাথে মিশছে। এখন সেই জলের কারেন্ট বা ঢেউ বা তার ডাইরেকশন, সেটাতে ব্যাঘাত ঘটছে, যার ফলে ইকুয়েডর থেকে যে উষ্ণতা তার আনার কথা ছিল সেটা সে আনতে পারছে না, এবং তার আশেপাশের স্থানগুলোতে সাডেন টেম্পারেচার ড্রপ দেখা যাচ্ছে। সেই ঠান্ডা হাওয়ার বিস্তার ঘটছে এবং গরম হাওয়ার সাথে কোলাইড করে একটা ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে, যেটা আমরা দেখলাম। এবং এই জিনিসগুলো এতটাই ফাস্ট হচ্ছে, এতটা সাডেন, যে এক্সপার্টরা আগে থেকে এগুলোকে প্রেডিক্ট করতে পারছে না। প্রথমত আমরা দেখেছিলাম যে সেই আন্টার্কটিকায় বরফ একটা ম্যাসিভ ক্র্যাক দেখা দিয়েছিল। তো জাস্ট ইম্যাজিন করুন যে এক বালতি জলের মধ্যে যদি আপনি এক টুকরো পাথর ফেলেন, তো কি হবে? একটা ছোট ওয়েভ ক্রিয়েট হবে, জল বাইরে বেরিয়ে যাবে। এখানেও সেম জিনিসটাই দেখতে পেরেছি। অস্ট্রেলিয়াতে অলরেডি একটা সুনামি চলে এসেছে। একই সাথে বরফ গলে যে পরিষ্কার জলটা, সেটা সমুদ্রের নোনা জলের সাথে মিশছে। এখন সমুদ্রের কারেন্ট ক্রিয়েট হয় এই নোনা জল এবং টেম্পারেচার ডিফারেন্সের কারণে। তবে নোনা জলের সাথে স্বচ্ছ জল মিশে সেই জিনিসটাকে ব্যাঘাত ঘটাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। আই বিলিভ আমি আপনাদের ভেঙে চুরে কিছুটা হয়তো বোঝাতে পেরেছি। তবে জ্যাক যে এত কথা বলেছে, এগুলো তো জাস্ট একটা থিওরি। এটাকে প্রপারলি রেডি করে টেবিলে রাখার মতন ব্যবস্থা তাকে করতে হবে, এবং তার বস তাকে 48 ঘন্টা সময় দিয়েছে। জ্যাক তারপর তার ছেলের সাথে কথা বলে স্যামের সাথে। স্যামকে সেই ইমিডিয়েট বাড়ি আসতে বলে, তবে কিভাবে সম্ভব? ফ্লাইট তো সব বন্ধ হয়ে গেছে, এখন ট্রেন রয়েছে যেটা ধরে সে আসতে পারে। তবে স্যাম আসতে চাইছে না, কারণ তার নতুন গার্লফ্রেন্ড অর্থাৎ এমি সেই অন্য স্কুলের আরেকটা ছেলে অর্থাৎ জেডির সাথে খুব গল্প করছে, যার কারণে স্যাম এমিকে সেখানে ফেলে চলেও আসতে পারছে না। এনিওয়ে, স্যাম এবং তার বন্ধুরা এই মুহূর্তে সেই স্কুলের একটা মিউজিয়ামে ছিল, যেখানে একটা ম্যামথ রয়েছে, এবং সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস তারা লক্ষ্য করতে পারে যে সেই ম্যামথটার মুখে খাবার ছিল, এবং সে সাডেনলি জমে গিয়েছে। মানে এমন না যে ঠান্ডায় কষ্ট পেতে পেতে সে মরেছে, তা না, সে হয়তো কিছু একটা খাচ্ছিল এবং সাডেনলি সে জমে গিয়েছে। এবং এরকমই একটা ওয়েদার শিফট আমরা দেখতে পাই।
কিছু রেস্কিউ হেলিকপ্টার যাচ্ছিল স্কটল্যান্ডে, তবে তারা আচমকা একটা ভয়ঙ্কর স্টর্মের মুখোমুখি হয়। চারপাশের ওয়েদারটা এক অদ্ভুতভাবে ফর্ম করেছে, যার ফলে সেই হেলিকপ্টারগুলো আচমকা জমে যায়, মানে তার ভেতরে তেল টেল সব কিছু জমে যায়। সেই জিনিসটা এতটা সাডেন হয়, কেউ সময়ও পায়নি। একজন সেই হেলিকপ্টার থেকে বেরোনোর চেষ্টা করে, তবে সেও জমে যায় সেখানে। এই দুর্ঘটনাটা, এই খবরটা এখনো গোপন রাখা হয়েছে, কনফিডেন্সিয়াল। তবে প্রফেসর টেরি জ্যাককে এই খবরটা জানায় যে এরকম ঘটনা ঘটেছে। তাদের কাছে এরকম ভর্তি ডেটা রয়েছে, তবে সেগুলোকে অ্যানালাইজ করার মতন ক্ষমতা বা কম্পিউটার তাদের কাছে নেই। সেই কারণে সে জ্যাকের থেকে হেল্প চাইছে। তারা দেখতে পায় যে স্কটল্যান্ডের উপরে এক টাইপের হারিকেনের মতন জিনিস তৈরি হয়েছে, যেখানে সাডেনলি টেম্পারেচার ড্রপ করেছে। অন্যদিকে উত্তর থেকে আসা ঠান্ডা বাতাস সম্পূর্ণ টেম্পারেচারকে চেঞ্জ করে দিয়েছে। বিভিন্ন স্থানে আবার বন্যাও শুরু হয়েছে। এইসব খবর টবর দেখার পর স্যাম ভাবে যে না, তার পিতা ঠিক কথাই বলেছিল, ইমিডিয়েট তাকে বাড়ি পৌঁছানো প্রয়োজন। তবে তারা বেরোবে কি করে, কারণ অলরেডি সেই স্থানে চরম বৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে জল বাড়ছে। মাটির তলা থেকে জল ধীরে ধীরে উঠে আসছে, যার কারণে সাবওয়ে সম্পূর্ণভাবে ফ্লাডেড। সে ট্রেনও নিতে পারবে না। আর তখনই সেই জিনিসটাই হয়, একটা ম্যাসিভ সুনামি ধেয়ে আসছে নিউ ইয়র্কের দিকে। যেমনটা দেখেছিলাম আন্টার্কটিকায়, সেই বৃহৎ একটা বরফ ফেটে যায়, যার ফলে জলে একটা প্রেশার পড়ে, একই সাথে সুপারস্টর্ম, যে বড় ঝড় ক্রিয়েট হয়েছে, যেটার ফলেই সমুদ্রে একটা বড় সুনামির আকার নেয় এবং সেটা ধেয়ে আসছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। স্যাম তো বাইরে বেরিয়েছিল বাড়ি যাওয়ার জন্য, তবে সেই দৃশ্য দেখে প্রত্যেকে জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। একটা ভয়ঙ্কর সুনামি সম্পূর্ণ শহরটাকে গিলে খায়। তবে ফরচুনেটলি স্যাম এবং তার বন্ধুরা, এছাড়া বহু মানুষ সেখানকার সেই পাবলিক লাইব্রেরিতে আশ্রয় নিয়েছিল, যারা জানে বেঁচে যায়। অন্যদিকে প্রফেসর ট্যারি যে ডেটাগুলো পাঠিয়েছিল, জ্যাক সেটাকে অ্যানালাইজ করে নিয়েছে এবং তারা অ্যাকচুয়ালি এই ফ্রিজিং টেম্পারেচারের রহস্যটাকে উদ্ঘাটন করতে পেরেছে। অ্যাকচুয়ালি আকাশে যে টর্নেডো লাইক শেপ ক্রিয়েট হয়েছে, সেটা এত ফাস্ট এবং এত শক্তিশালী যে ট্রোপোস্ফিয়ারের উপর থেকে ঠান্ডা আবহাওয়াটাকে সেটাকে টেনে নিচে নামাচ্ছে। যদিও মাটি অবধি পৌঁছানোর আগে সেটা গরম হয়ে যাওয়ার তো কথা, তবে সেই চাপটা এতটা গভীর, মানে এই যে ঘূর্ণনটা হচ্ছে, এটা এতটা ফাস্ট হচ্ছে যে সেটা আর পসিবল হচ্ছে না, যার কারণে আপার ট্রোপোস্ফিয়ার থেকে ঠান্ডা হাওয়া সরাসরি নিচে এসে হিট করছে এবং সবকিছু জমিয়ে দিচ্ছে। তবে এটা কোনো আইসোলেটেড ঘটনা না, বরং নর্দার্ন কানাডা, সাইবেরিয়া এবং স্কটল্যান্ড 3 জায়গাতে এরকম জিনিস দেখা গিয়েছে। তবে এটা তো জাস্ট শুরু। তাদের কাছে নেক্সট 48 আওয়ার্স এবং 7 দিনের প্রজেকশনও রয়েছে, অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ পৃথিবীর রূপটাই পরিবর্তন হয়ে যাবে এবং মানুষেরা একটা নতুন আইসেজে পদার্পণ করবে। জ্যাক তারপর তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে, যে একজন নার্স। তবে তারা চিন্তিত যে তাদের ছেলের কি হলো। নিউ ইয়র্কে একটা ম্যাসিভ সুনামি হিট করেছে, যেমনটা আমরা দেখেছি। একই সাথে ফোনের কানেকশনও নেই, তবে সেই যে পুরনো পে ফোনগুলো রয়েছে সেগুলোতে কানেকশন রয়েছে এবং স্যাম সেটা ইউজ করে তার পিতাকে কল করে। তার পিতা তাকে স্পষ্ট ওয়ার্নিংগুলো দিয়ে দেয় যে যেভাবেই হোক সেই লাইব্রেরি থেকে বা যে স্থানে আছে সেখান থেকে সে যাতে না বেরোয়, বরং স্থানটাকে গরম করার ব্যবস্থা করতে। একটা ম্যাসিভ স্টর্ম আসবে, যেটা সেকেন্ডের মধ্যে সবাইকে জমিয়ে দেবে, যেটার প্রভাব অলরেডি তারা দেখা শুরু করেছে। সম্পূর্ণ শহরটা তো জলে ডুবে গিয়েছে, যেন সেটাকে একটা ওশান সিটি মনে হচ্ছে। অন্যদিকে একটা বৃহৎ জাহাজও ভেসে ভেসে শহরের মাঝখানে চলে এসেছে। সমুদ্রের জলগুলো জমে যাওয়া শুরু করেছে। অন্যদিকে জ্যাকের কথা ফাইনালি সিরিয়াসলিভাবে নেওয়া হচ্ছে এবার। জ্যাক অনেক আগে ওয়ার্নিং দিয়েছিল, তবে তার কথা কেউ বিশ্বাস করেনি। তবে এবার প্রেসিডেন্টের সামনে সে তার সম্পূর্ণ থিওরিটা পেশ করে। সে স্পষ্ট কথাই বলে যে সেই নর্দার্ন হেমিস্ফিয়ারে যে কটা দেশ রয়েছে, যেটুকুনি জায়গা রয়েছে, সবকিছু জমে যাবে। তাদের হাতে কোনো রাস্তা নেই। এই মুহূর্তে যদি তাদের কিছু করণীয় থাকে, তো তাদের দেশের সাউদার্ন সাইডে যারা যারা বসবাস করছে তাদেরকে ইভ্যাকুয়েট করে অন্য স্থান নিয়ে পালানো, অর্থাৎ দক্ষিণের কোনো দেশে, সেটা মেক্সিকো হোক বা অন্য কিছু। তবে দেশের নর্থে যারা রয়েছে তাদের আর বাঁচানো পসিবল না। তাই যারা বেঁচে আছে অন্তত তাদের যাতে বাঁচানো হোক। একই সাথে সেই পাবলিক লাইব্রেরিতে যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল, তারা দেখতে পায় যে বাইরে যে জলটা জমেছিল সেটা তো জমে বরফ হয়ে গেছে এবং বহু মানুষ বাইরে বেরোনো শুরু করেছে। সেই কারণে লাইব্রেরি থেকে প্রত্যেকে বাইরে বেরোচ্ছে। স্যাম সবাইকে সাবধান করা শুরু করে যে তার পিতা বারণ করেছে বাইরে বেরোতে, তবে কেউ তো কোনো কথা শোনে না। মাত্র অল্প কিছু মানুষই সেই লাইব্রেরিতে থাকে এবং বাকি মানুষেরা সেই লাইব্রেরি ত্যাগ করে বেরিয়ে যায়। একই সাথে জ্যাকও বেরিয়ে পড়েছে তার ছেলেকে বাঁচাবে, কারণ সে তার স্ত্রীকে প্রমিস করেছিল। অন্যদিকে গোটা দেশ জুড়ে ইভ্যাকুয়েশন শুরু হয়েছে। মেক্সিকোর বর্ডার ক্লোজ করা হয়েছে বলে মানুষেরা ইল্লিগালি সেখানে প্রবেশ করছে, মানে কেস এবার সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। অন্যদিকে জ্যাক তো বেরিয়ে পড়েছিল তার ছেলেকে বাঁচাবে বলে, তবে তার পার্টনার ফ্র্যাঙ্ক এবং জেসন তারাও ছিল তার সাথে। তবে ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণ শহরটা তো জমে গিয়েছে। তারা হাঁটছে বরফের উপরে, তবে সেই তলায় যে কি রয়েছে সেটা তো তারা জানে না। এরকমই একটা বিল্ডিং এর কাঁচের উপর দিয়ে হাঁটতে হাঁটতে কোনোভাবে সেই স্লেজের চাপ পড়ে সেই কাঁচটা ফেটে যায়। তারা বড় বাজেভাবে সেখানে ফেসে গিয়েছিল, যেখানে ফ্র্যাঙ্ক একটা দড়ি দিয়ে ঝুলছিল সেখানে। ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে তার কারণে হয়তো বাকি দুজনও মারা যাবে, সেই কারণে সে নিজের বলিদান দেয়, নিজের দড়িটা কেটে দেয় যাতে তার ওজনের চাপটা বাকি লোকেরা বহন না করতে পারে।
অন্যদিকে স্পেস স্টেশনে আটকা পড়ে থাকা মানুষগুলো এই দৃশ্য দেখে অবাক যে এরকম টাইপের জিনিস, মানে এরকম অদ্ভুত ঘূর্ণিঝড়ের শেপের একটা ক্লাউড তারা কোনোদিন দেখেনি। একই সাথে সায়েন্টিস্টরাও প্রেডিক্ট করে নিয়েছে যে সেই সুপারস্টর্ম কতক্ষণে এই শহরে হিট করবে, মানে সেই ঠান্ডা ঝড় যেটা সবকিছু সেকেন্ডের মধ্যে জমিয়ে দেবে, এবং সেটা আসতে মাত্র অল্প কয়েক ঘন্টা। অন্যদিকে স্যাম এবং তার বন্ধুরা সেই লাইব্রেরিতেই তো ছিল, তবে এমি সেখানে অসুস্থ অনুভব করছিল। আসলে সেই সুনামি থেকে পালানোর দরুন তার পাটা কেটে গিয়েছিল এবং সেই জায়গাটাতেই ইনফেকশন হয়ে গেছে। তার প্রচণ্ড শরীর খারাপ, গায়ে প্রচণ্ড জ্বর, তার ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন, অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন কিছু তো একটা প্রয়োজন। তবে সেই লাইব্রেরিতে তো এমন কিছুই নেই। সেই কারণে স্যাম বেরিয়ে পড়ে বাইরে থাকা সেই জাহাজটায় দেখার জন্য। বাইরে একটা জাহাজও তো ভেসে এসেছিল, সেখানেই স্যাম এবং তার বন্ধুরা চলে যায় কিছু ওষুধ খোঁজার জন্য। তবে সেখানে ঠান্ডা বাদেও আর একটা বিপদও উপস্থিত ছিল, সেটা হচ্ছে কিছু উল্ফ যারা সেই চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছে। তারা চরম উৎপাত সেখানে শুরু করে, জেডি সেখানে কামড়ও খায়। তবে সময় মতন স্যাম বুদ্ধি করে সেই উল্ফগুলোকে বোকা বানিয়ে তার পার্টনারদের নিয়ে এবং ওষুধ নিয়ে সেখান থেকে পালায়। তবে যেমনটা বললাম, সেই সুপারস্টর্ম খুব শীঘ্রই সেখানে হিট করে, চারিদিকে সব বিল্ডিং সবকিছু নিমেষের মতন সেটা জমিয়ে দিচ্ছে। তবে স্যাম সময় মতন সেই ওষুধ এবং বন্ধুদের নিয়ে সেই লাইব্রেরি রুমে প্রবেশ করে। একই সাথে জ্যাক এবং জেসন তারাও সেখানে ছিল, তারাও এরকম একটা ভয়ঙ্কর ইভেন্ট ফেস করে। জেসন তখন তাকে একটাই প্রশ্ন করে যে এবার কি হবে, মানে মানুষেরা এবার কি করবে। জ্যাকের উত্তর একটাই, যে অতীতকালে যখন কোনো টেকনোলজি ছিল না তখনও মানুষেরা তো আইস এজ সার্ভাইভ করেছিল, এবারও করবে যদি আমরা অতীত থেকে শিক্ষা পেয়ে থাকি তো। যাই হোক, পরের দিন সকালবেলায় তারা দেখতে পায় যে চারিদিকে ওয়েদার একটু চেঞ্জ হয়েছে, সূর্যের আলো এসছে এবং সেই ঘূর্ণিঝড়ের মতন যে ক্লাউডটা ছিল সেটা আর নেই। ওয়েদার এবার ক্লিয়ার হচ্ছে, যেমনটা জ্যাক প্রেডিক্ট করেছিল যে এই সুপারস্টর্মটা অল্প কিছু ঘন্টার জন্যই হিট করবে। সে এবং জেসন বেরিয়ে পড়ে এবং সম্পূর্ণ শহরটা দেখে যেটা আর আগের মতন নেই। এবং টু বি অনেস্ট, আপনি বলুন তো এই সিনেমাটাকে 2004 সালের সিনেমা দেখে মনে হচ্ছে? আপনি আমরা যে হলিউড সিনেমার যে একটা ফ্যান হয়েছি তার একটা পার্টিকুলার রিজন রয়েছে, এবং এটাই হচ্ছে সেটা। সো জ্যাক এবং জেসন তারা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি অবধি পৌঁছায়। তবে লাইব্রেরি আর সেখানে দেখা যাচ্ছে না, সেটা সম্পূর্ণভাবে বরফের নিচে চলে গিয়েছে। যদিও জ্যাক সে কিন্তু হাল ছাড়েনি, সে আশা ছাড়েনি, সে তার ছেলের খোঁজ করতে করতে ভেতরে প্রবেশ করে এবং ফাইনালি সেই রুমটাতে গিয়ে পৌঁছায়। ফর্চুনেটলি সেখানে একটা ফায়ার প্লেস ছিল যেখানে তারা আগুন জ্বালিয়ে রেখেছিল। ইয়েস, সেটা একটা লাইব্রেরি, চারিদিকে বই রয়েছে এবং সেই বইগুলো পুড়িয়ে পুড়িয়েই তারা সেই ঘরটাকে এবং নিজেদেরকে গরম রেখেছে। জ্যাক ফাইনালি তার ছেলের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ এবার ফাইনালি সে তার প্রমিসটা পূরণ করেছে। এবার সম্পূর্ণ গ্লোবাল অর্ডার চেঞ্জ হয়ে গেছে। তৃতীয় বিশ্ব বলে যে শব্দটা ছিল সেটার আর কোনো অস্তিত্ব নেই, কারণ বিপদের সময় এই দেশগুলোই হেল্প করেছে। একই সাথে একটা সিনে দেখিয়েছিল যে সেই সুপারস্টর্মের কারণে প্রেসিডেন্ট এবং তার হেলিকপ্টারটা ক্র্যাশ করেছিল, যার কারণে ভাইস প্রেসিডেন্ট রেইমন্ড বেকার সে এখন সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছে। অন্যদিকে জ্যাক এবং বাকি লোকেরা যারা নিউ ইয়র্কে ফেসে গিয়েছিল তাদেরকে রেস্কিউ করার জন্য কিছু রেস্কিউ ইউনিটদের তো পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে সবাই দেখতে পারে যে অল্প কিছু না বরং কয়েক হাজার মানুষ এখনও বেঁচে রয়েছে। বহু মানুষ বহু বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিল, যারা সেই বিল্ডিংয়ের টপে উঠে এসেছে, যেখান থেকেই তাদেরকে রেস্কিউ করা হয়। এখন সবকিছু নর্মাল হয়ে গেছে এবং সেই স্পেস স্টেশন থেকে তারা এক নতুন পৃথিবীকে দেখছে। একজন তো বলে ওঠে যে এত পরিষ্কার ওয়েদার এয়ার সে আগে কোনোদিন দেখেনি। তো আমরা বলতে পারি যে বেসিক্যালি এই ঝড় এই সবকিছু একটা ক্লিনজিং ছিল, সেই নোয়ার ফ্লাডের মতন, যেটা বেসিক্যালি এই পৃথিবীটাকে রিসেট করে দিয়েছে। আর এরকমভাবেই একটা নিউ হোপ এবং হ্যাপি এন্ডিং দিয়ে এই সিনেমাটা এখানেই শেষ হয়। তবে কিছু জিনিস আপনাদের ক্ল্যারিফাই করা প্রয়োজন যে এরকম জিনিস কি হওয়া পসিবল। উত্তর হচ্ছে যে হ্যাঁ, লজিক্যালি পসিবল। তবে এরকম সাডেন ওয়েদার শিফট হয় না কখনো। এখানে যেমন দেখিয়েছে যে ঝট করে জিনিসটা ঘটেছে, মানুষেরা সময় পায়নি, এই জিনিসটা ঘটে না কখনো। তবে যে থিওরিগুলোর উপর বেস করে সিনেমাটা তৈরি হয়েছে সেটা ট্রু। এনিওয়ে, এই সিনেমাটা আমার কেমন লেগেছিল সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। তবে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি নিজের মতন করে যেটুকুনি সম্ভব। সো আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। একই সাথে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।